आंटी इसके साथ कवर इसके साथ হ্যাঁ সবাই লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করো। হ্যাঁ, তারপর আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাও তো, তারপর আমি ক্লাসটা শুরু করে দিই। আমার কথা শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি আমাকে একটু জানাও, আমি ক্লাসটা তারপর শুরু করি। সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? ওয়ালাইকুম সালাম। যারা যারা লাইভে আসবে সবাই ক্লাসটা শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করো। হ্যাঁ, তারপর আমি ক্লাসটা শুরু করে দিই। ওকে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে?
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কি আর একটু ওয়েট করবো যে সবাই আসুক এরকম? এই তো আলহামদুলিল্লাহ। শুভ্রা, তুমি কেমন আছো? আচ্ছা, কাইন্ডলি লাইভটা শেয়ার করো। আচ্ছা, ওকে, তাহলে ক্লাসটা শুরু করে দিই। তো আজকে মূলত আমাদের ক্লাসটা হলো এইচএসসি 22-এর সাজেশন প্রোগ্রাম ফর বায়োলজি ফার্স্ট পার্টের। হ্যাঁ, আজকে মূলত আমরা 3টা অধ্যায় কভার করব। তার মধ্যে প্রথমটা হলো কোষের গঠন, যে প্রথম অধ্যায়, বায়োলজি ফার্স্ট পার্টের প্রথম অধ্যায়। তো এই অধ্যায়টা যদি আমরা পড়তে চাই ক্লাসের মাধ্যমে, যদি ক্লাস করাই মিনিমাম 5টা থেকে 6টা ক্লাস লাগবে। তো আমরা একদিনে 3টে চ্যাপ্টার কিভাবে কভার করব? আমরা একটু প্রিসাইজলি কভার করব। কিভাবে? যে টাইপগুলো থেকে বারবার কোশ্চেন হচ্ছে আমরা ওই টাইপগুলো আলোচনা করব। আচ্ছা, তো এই প্রথম চ্যাপ্টারে সিকিউ আসার মতো, কি সিকিউ সিকিউ আসার মতো এই কয়েকটা টপিক আছে। এই কয়েকটা টপিক থেকে বারবার কোশ্চেন হচ্ছে। দেখো, এই যে একটা টপিক লিখলাম কি গলগি বডি বা গলসি বডি, এটা থেকে ঢাকা বোর্ডে 19-এ আসছে, রাজশাহী বোর্ডে 16-তে আসছে। আমি রিসেন্ট প্রশ্নগুলো নিয়ে কথা বলতেছি। তারপর আছে কি মাইটোকন্ড্রিয়া। সবাই একটু এই স্লাইডটা হয়তো বা স্ক্রিনশট বা লিখে নিতে পারো। তারপর কি মাইটোকন্ড্রিয়া থেকে কি আসছে? ঢাকা বোর্ডে আসছে 19-এ, ঢাকা বোর্ডে আসছে 17-তে। তারপর দেখো দিনাজপুর বোর্ডে আসছে 19-এ, সিলেট বোর্ডে আসছে 17-তে। তাহলে মাইটোকন্ড্রিয়া কি অনেক গুরুত্বপূর্ণ না? তারপর কি ক্লোরোপ্লাস্ট, এটা থেকে দেখো ঢাকা বোর্ডে 19-এ আসছে, 17-তে আসছে, দিনাজপুর বোর্ডে আবার 19-এ আসছে, সিলেট বোর্ডে 17-তে আসছে। তারপরে কি দেখো তো ডিএনএ আরএনএ, এই জায়গাটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো ডিএনএ আরএনএ ঢাকা বোর্ডে আসছে 19, দিনাজপুর বোর্ডে আসছে 19। তো সকল বোর্ড যেটা ছিল সেটা হলো 18তে আসছিল। আর কি আছে? কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর সিলেট বোর্ডে আসছে 19-এ, যশোর বোর্ডে আসছে 19-এ। আচ্ছা, আমার কথা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে ভাই, যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। তো সকলে কেমন আছো কমেন্টে কাইন্ডলি জানাও। তো এই টাইপগুলো থেকে প্রতি বছর বারবার কোশ্চেন হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা কি, আমাদের প্রিসাইজ মেন্টরশিপের এই যে 22 ব্যাচের এডমিশন প্রোগ্রাম শুরু হয়েছে, প্রি এডমিশন প্রোগ্রাম। তার মধ্যে তোমরা যদি কেউ এনরোল করতে চাও কি কি ফ্রি পাবা দেখো। কেউ যদি 22 ব্যাচের এডমিশন কোর্সে এনরোল করো, ইফ ইউ এনরোল আওয়ার এডমিশন প্রোগ্রাম ইউ উইল গেট গাইডলাইন 0 to 1, মেন্টরশিপ, এইচএসসি 22 সাজেশন প্রোগ্রাম যেটা আমরা এখন করতেছি, সেই এই তিনটা তোমরা ফ্রি পাচ্ছ, একদম ফ্রি, যদি তোমরা আমাদের এডমিশন প্রোগ্রামে এনরোল করো। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তো তোমরা এই স্লাইডটার স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটু পাশে দাঁড়াইছি, স্ক্রিনশট নাও বা লিখে নিতে পারো এই স্লাইডটা। হ্যাঁ, কোন কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে একদম ডিটেলস বলা আছে এখানে। তারপরে আমি পড়াশোনা শুরু করব। আচ্ছা, আমার কাছে সবার কমেন্ট আসতেছে নাকি? আচ্ছা, বোর্ড কি ক্লিয়ার না দেখো তো একটু কাইন্ডলি। যদি ক্লিয়ার হয় তাহলে ইয়েস লিখো, তারপর আমি পড়াটা শুরু করি।
আচ্ছা অল ক্লিয়ার, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তো প্রথমে আমাদের টপিক কি ছিল? গোলজি বডি বা গোলজি বডি। তো এই গোলজি বডি থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা আমাদের জানতে হবে। হয় গতে, বিশেষ করে গতে আসে কি এই গোলজি বডির চিত্রটা অঙ্কন করার জন্য বা এর গঠন প্রকৃতি ব্যাখ্যা করার জন্য। আচ্ছা, এখন আমাদের প্রথমে জানতে হবে গোলজি বডিটা কে আবিষ্কার করেছেন। কে কি জানো? একটু কাইন্ডলি কমেন্টে বলো তো, গোলজি বডি কে আবিষ্কার করেছে? গোলজি বডিটা কে আবিষ্কার করেছেন? কমেন্ট করো। তো গোলজি বডিটা আবিষ্কার করেছেন ক্যামিলো গোলজি। কেউ কি কমেন্ট করেছো? ক্যামিলো গোলজি, সে এই গোলজি বডিটা আবিষ্কার করেছেন কোথা থেকে জানো? পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষ থেকে। পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষ থেকে, স্নায়ুকোষ। হ্যাঁ, আজকে ক্লাসের ক্লাস নোট যারা যারা জমা দিবে, যাদেরটা ভালো হবে তারা কিন্তু প্রাইজ পেয়ে যাবা। হ্যাঁ, তারপর একটা কথা হলো গোলজি বডির উৎপত্তি কোথা থেকে? গোলজি বডির উৎপত্তি হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। উৎপত্তি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বডির উৎপত্তি। আবিষ্কার করেছে, এটা এমসিকিউতে আসে যে কে আবিষ্কার করেন আর উৎপত্তি কোথায় থেকে। আচ্ছা, গোলজি বডির তিনটা নাম আছে, কেউ কি বলতে পারবা? কাইন্ডলি কমেন্টে লিখো তো কি কি নাম গোলজি বডির, আর কি কি নাম আছে। এমসিকিউর জন্য কিন্তু এই আমি যা যা লিখতেছি সবগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ক্লাস নোট মানে আমি যে ক্লাসে যা যা পড়াবো সেটার একটা সুন্দর করে একটা নোট করে গ্রুপে পোস্ট করবা, সেটা হলো ক্লাস নোট। আচ্ছা, গোলজি বডির তিনটা নাম কি কেউ জানো না? একটা নাম হলো ডিকটায়োসোম, আরেকটা হলো ইডিওসোম, আরেকটা হলো লাইপোকন্ড্রিয়া। এখান থেকে কিন্তু ভাইয়া এমসিকিউতে প্রশ্ন আসে যে কোনটি গোলজি বডির নাম নয়। এই তিনটা দিয়ে দেয়া থাকবে, আরেকটা থাকবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গোলজি বডির আরেকটা নাম আছে। হ্যাঁ, সেই নামটা কি জানো? ট্রাফিক পুলিশ যে বলা হয় গোলজি বডিকে, কি বলা হয়? ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ। আচ্ছা, ট্রাফিক পুলিশ বলা হয় কেন জানো? গোলজি বডি কি কাজ করে? কেন্দ্রীয় অংশ থেকে, কোষের কেন্দ্রীয় অংশ থেকে ভেসিকলকে পরিধির দিকে নিয়ে যেতে সাহায্য করে। কি বললাম? কোষের কেন্দ্রীয় অংশ থেকে, কোষের যে মানে মিডল অংশ থেকে ভেসিকলকে কোষের পরিধির দিকে নিয়ে যেতে সাহায্য করে গোলজি বডি, যার জন্য
তাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। বুঝতে পেরেছো কি আমার এই কথাটা? আচ্ছা, তো এইটুকু জানলেই হবে। তারপর আমরা একটু ফিগারটা দেখি আর গলগি বডি থেকে কি পড়তে হবে সেটা বলে দিচ্ছি। গলগি বডিটা মূলত এরকম। এখন কোনটার নাম কি? আচ্ছা, ব্লার হয়ে আছে। আচ্ছা দেখো তো, ঠিক হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। ভাই বৃষ্টি হয়েছে তো, নেট খুব সমস্যা আজকে। আচ্ছা এখন কি ক্লিয়ার? আচ্ছা কি বললাম, এই যে চ্যাপ্টার নলাকৃতির এগুলোকে বলা হয় সিস্টার্নি। শেষ ক্লাস আচ্ছা কি বললাম, এই যে যে চ্যাপ্টা থলির মতো এগুলোকে বলা হয় কি সিস্টার্নি। কি বলা হয়? সিস্টার্নি। আর এর উপরের দিকে পাশাপাশি যে গোলাকৃতি থাকে সেটাকে বলা হয় ভেসিকল। আর নিচের দিকে ছোট ছোট গোলাকৃতি যেগুলো সেগুলোকে বলা হয় ভেকিউল। হ্যাঁ, আচ্ছা এখানে একটা জিনিস আছে, এই জিনিসটা দেখি তোমরা জানো কিনা। এখানে দুইটা কথা ছিল, একটা হলো থালার মতো আর একটা হলো থলির মতো। থলির মতো। এখন কোনটা থালার মতো আর কোনটা থলির মতো কেউ কি বলতে পারবা? মানে ভেসিকল থালার মতো না থলির মতো, না ভেকিউল থালার মতো বা থলির মতো, কোনটা কি একটু কাইন্ডলি জানাও তো আমাকে কমেন্টে। কেউ কি কমেন্টে জানাইতে পারবা কোনটা থালার মতো আর কোনটা থলির মতো? কমেন্ট করো ভাইয়েরা, না পারলে তো বলো যে। আচ্ছা ঠিক আছে, আমি বলি। এই যে ভেসিকল যেটা, সেটা হলো একটু বড়। সেটা কি একটু বড়, যা যেটা দেখতে থালার মতো। থালার মতো, হ্যাঁ, থালার মতো। আর নিচের যেগুলো আছে ভেসিকল, সরি ভেকিউল, সেগুলো হলো ক্ষুদ্রাকৃতির, হয়তো তারা একসাথে থাকে বা আলাদা আলাদা থাকে, সেগুলোকে বলা হয় থলির মতো। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হইলে সবাই একটু ওয়াই লিখো, ইয়েস লিখো। কি বললাম? থালার মতো হলো ভেসিকল আর থলির মতো হলো ভেকিউল। ভেকিউল। আচ্ছা এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসলে যাতে তোমরা ভুল না করো। বুঝতে পেরেছো কি কোনটা থালার মতো আর কোনটা থলির মতো? তাইলে কি বললাম দেখো তো, এই এগুলো হলো সিস্টার্ন, এগুলো হলো অসম দৈর্ঘ্য বিশিষ্ট সমান্তরাল, সমান্তরাল এগুলো সমান্তরাল এবং চ্যাপ্টা। আর ভেসিকল হলো সিস্টার্নের উপরে অবস্থিত, তুলনামূলক বড়। আর ভেকিউল হলো সিস্টার্নের নিচে অবস্থিত, তুলনামূলক ছোট। তারা গুচ্ছাকৃতির ভাবে থাকতে পারে এবং আলাদা আলাদা থাকতে পারে।
তাহলে গোলগি বডি সম্পর্কে কি মানে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? এটা কি? এটার একটা নাম হলো ট্রাফিক পুলিশ। সে কি করে এই ভেসিকলকে কেন্দ্রীয় অংশ থেকে পরিধির দিকে নিয়ে যায়। তাছাড়া এটার আরো তিনটা নাম আছে, ডিকটায়োসোম, ইডিওসোম এবং লাইপোকন্ড্রিয়া। তারপর গোলগি বডি আবিষ্কার করেছে কে? ক্যামিলো গোলগি। কোথা থেকে? পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষ থেকে। আর এটা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। আর এটার উৎপত্তি কোথা থেকে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। ক্লিয়ার কি? তাহলে আমি মুছে ফেলি। যদি ক্লিয়ার হয় ভাইয়া একটু কাইন্ডলি ওয়াই লিখো, তাইলেই হবে। আর আরেকটা কথা হলো এটা দ্বিস্তর বিশিষ্ট। হ্যাঁ, এটা দ্বিস্তর বিশিষ্ট। তো গতে সিকিউর মধ্যে কিভাবে আসে বলে যে তার গঠন প্রকৃতি ব্যাখ্যা করো। এটা আঁকাইবা, তারপরে একটা পয়েন্ট লিখবা সিস্টানি। সেটা কি? সেটা হলো অসমদৈর্ঘ্য বিশিষ্ট সমান্তরাল চ্যাপ্টা। আর তারপরে লিখবা কি ভেসিকল। সেটা কি? তুলনামূলক বড় গোলাকৃতি, যেটা সিস্টার্নির উপরে অবস্থিত। আর আরেকটা কি ভ্যাকিউল, যেটা হলো তুলনামূলক ছোট এবং থলির মতো তারা গুচ্ছকৃতির ভাবে বা এককভাবে অবস্থান করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমি মুছে ফেলি। আমি নেক্সট টপিকে চলে যাই। তারপরে বলবো আমরা মাইটোকন্ড্রিয়া। কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া থেকে একটা এমসিকিউ হয় অনেকবার, যে মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেছেন, কে নামকরণ করেছেন। এটা নিয়ে অনেক ঝামেলা, মানে গুলায় পেঁচায় যায়। বলো তো মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছেন কে? তোমাদের কাছ থেকে উত্তর নেব আজকে। বলো, মাইটোকন্ড্রিয়াটা আবিষ্কার করেছেন কে? মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেছেন? মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছেন কলিকার। কলিকার হলো আবিষ্কার করেন। তোমরা কি কমেন্ট করতেছো না? ওয়াল্টার ফ্লেমিং কি করেন? ফিলা নামকরণ করেন। ফিলা নামকরণ। অলটম্যান হলো বায়ু প্লাস্ট। আচ্ছা, আমার লেখা দেখা যাচ্ছে? একটু জানাও তো ভাই, আমার নেটটা খুব সমস্যা করতেছে। বৃষ্টি হয়েছে একটু আগে, সেজন্য। কার্ল বেন্ডার মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। মাইটোকন্ড্রিয়া নামকরণ। এই চারটা থেকে এমসিকিউ মাঝে মাঝেই হয়। হ্যাঁ, কি আবিষ্কার করেছেন কে? কলিকার। আর মাইটোকন্ড্রিয়াকে ফিলা নামকরণ করেছেন ওয়াল্টার ফ্লেমিং। যেহেতু এফ আছে সেক্ষেত্রে এটা মনে রাখা ইজি আছে। তারপর অল্টম্যান কি করেছেন? তাকে বায়োপ্লাস্ট নামকরণ করেছেন। আর কার্ল বেন্ডার সে কি করেছেন? মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছেন। এখানে মাইটোকন্ড্রিয়ার নামকরণ আর আবিষ্কারকটা একটু ঝামেলা আছে। কে? কার্ল বেন্ডার আর হলো কলিকার। এই দুটো একটু মনে রাখবা কাইন্ডলি। আচ্ছা, ওকে।
এখন মাইটোকন্ড্রিয়ার অন্য নাম, মাইটোকন্ড্রিয়াকে কি কি বলা হয় বলো? মাইটোকন্ড্রিয়াকে তো পাওয়ার হাউস বলা হয়, এছাড়া কি বলা হয়? প্রতি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। একটা কোষে প্রায় 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। তারপরে যকৃৎ কোষে 1000টির মতো থাকে, প্রায় 1000 বা তারও বেশি থাকে। কিন্তু এমিবাতে আরো বেশি থাকে, 1000-এরও বেশি, মানে 1000 থেকেও বেশি মাইটোকন্ড্রিয়া থাকে। এই তিনটা জিনিসকে বুঝতে পেরেছো? এখান থেকে প্রশ্ন যে কোথায় কয়টি মাইটোকন্ড্রিয়া থাকে। এখন মাইটোকন্ড্রিয়া থেকে প্রশ্ন আসে কি মাইটোকন্ড্রিয়ার গঠন। কি বলেছি? মাইটোকন্ড্রিয়ার গঠন আসে। মাইটোকন্ড্রিয়া কিন্তু 2 স্তর বিশিষ্ট। মাইটোকন্ড্রিয়াটা গঠন বললেই কিন্তু চিত্র আঁকাইতে হবে। তো চিত্রটা একটু দেখো মোটামুটি ভাবে কিরকম হয়। বিশেষ করে বায়োলজিতে যদি কোনো ফিগারের কোশ্চেন আসে, তোমরা যদি ফিগার না দাও নাম্বার কিন্তু অনেক কম পাবা। ফিগার আঁকাইতেই হবে। মাইটোকন্ড্রিয়া হলো দ্বিস্তর বিশিষ্ট। হ্যাঁ, আচ্ছা। তো মাইটোকন্ড্রিয়ার চিত্রটা তোমরা সুন্দর করে আঁকাবা। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখো মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই যে চেম্বারটা দেখো, এটা কি মানে এটা হলো বহিঃস্থ কক্ষ, আর এই মেমব্রেনের ভিতরে যে এই স্তরটা সেটা হলো অন্তঃস্থ কক্ষ। আর যে আঙ্গুরের থোকার মতো যে প্রবর্ধক গুলো সেটাকে বলা হয় কি কৃষ্টি। আর মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন মানে ভিতরের মধ্যে যে ধাত্রগুলা বা যে এই যে কালো কালো যে পদার্থগুলো আছে সেগুলোকে বলা হয় কি ধাত্র বা ম্যাট্রিক্স বলা হয়। হ্যাঁ, এটা কি অন্তঃস্থ স্তর আর এটা হলো বহিঃস্থ স্তর। এটা হলো মাইটোকন্ড্রিয়ার গঠন। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস কি, মাইটোকন্ড্রিয়ার যদি বৃত্তাকার ডিএনএ না থাকতো তাহলে কিন্তু কি বললাম, মাইটোকন্ড্রিয়ার যদি এই বৃত্তাকার ডিএনএ না থাকে তাহলে কি হবে না, কোষীয় শ্বসন হবে না। যদি কোষীয় শ্বসন না হয় তাহলে তো আমরা শক্তিই পাবো না, আমরা তো মানে মানুষের কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে কি এই ডিএনএটা খুবই গুরুত্বপূর্ণ না?
এই প্রশ্নটা অনেক সময় আসে যে কোষীয় শ্বসনের জন্য অত্যাবশ্যক কোনটা, ডিএনএ। এছাড়া এভাবে আসে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোন অংশটা কোষীয় শ্বসনে অংশগ্রহণ করে, সেটা হলো ডিএনএ। বুঝতে পেরেছো কি? এটুকু বুঝতে পারলে ক্লিয়ার বলো যে কোষীয় শ্বসন যে হয় সেটার ক্ষেত্রে কাজ করে কে, মাইটোকন্ড্রিয়া। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হয় জানো, ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই তিনটা চক্র কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয়। এই জিনিসটা অনেকবার পরীক্ষাতে আসছে যে ক্রেবস চক্র কোথায় সংগঠিত হয়, তারপর এই আর কি আছে, ফ্যাটি অ্যাসিড চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় সংগঠিত হয়। আচ্ছা, তারপর আমি মুছি। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে প্রোটিনের পরিমাণ কত জানো, মাইটোকন্ড্রিয়ার ঝিল্লিতে প্রোটিনের পরিমাণ হলো 65%। 65% হলো মোট ওজনের 65% প্রোটিন, ওজনের 65% হলো প্রোটিন। আচ্ছা, আমার কথা ক্লিয়ার আছে ভাই? 29% হলো গ্লিসারাইড, 65 29% গ্লিসারাইড। আর যে মাইটোকন্ড্রিয়ার যে ঝিল্লি আছে না, এই ঝিল্লির পুরা বেশ ঝিল্লিটার মধ্যে তো ফসফোলিপিড দিয়ে তৈরি না, প্রায় লিপিডের মধ্যে কি বললাম, লিপিডের মধ্যে প্রায় 90% হলো ফসফোলিপিড, লিপিডের মধ্যে 95% হলো ফসফোলিপিড। এখান থেকে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, সচরাচর পরীক্ষায় আসে না, সেটা কি আচ্ছা কেউ কি জানো কিনা দেখি তো, কমেন্টে জানাও। মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ ঝিল্লি কি লিপিড দিয়ে গঠিত, মানে কোন ফসফোলিপিড দিয়ে গঠিত বলো? কেউ কি জানো মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃস্থ ঝিল্লি সেটা কোন ফসফোলিপিডে গঠিত? এটা কিন্তু ব্যতিক্রম, যে জিনিসগুলো ব্যতিক্রম সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা একটু কমেন্ট করো তো কেউ, আমার কমেন্ট দেখা যাচ্ছে না কেন এখানে? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাও তো, ইয়েস লিখে জানাও। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। কি বলতেছিলাম, মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ ঝিল্লি কোন প্রোটিন কোন ফসফোলিপিড দিয়ে তৈরি, এটা কি কেউ পাওনি বইয়ের মধ্যে? কেউ তো কমেন্ট করে জানাইতে পারলো না। কার্ডিওপিলিন, কি কার্ডিওপিলিন? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এখনো পরীক্ষায় আমি আসতে দেখি নাই, কিন্তু ব্যতিক্রম যেহেতু এটা আসার সম্ভাবনা অনেক বেশি, মেডিকেল বলো যে কোনো ভার্সিটিতে বলো। কি মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ ঝিল্লি, অন্তঃস্থ ঝিল্লি মানে কি, এটা তো মাইটোকন্ড্রিয়া তাই না, এই অন্তঃস্থ ঝিল্লিটা কোন ফসফোলিপিডে গঠিত? কার্ডিওপিলিন নামক ফসফোলিপিড।
ওকে, কার্ডিওপিলিন নামক ফসফোলিপিডে মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ ঝিল্লিটা গঠিত। আচ্ছা ঠিক আছে, তো তোমার আমি জাস্ট টপিকগুলো ধরাই দিচ্ছি, তোমাদের কিন্তু দায়িত্ব থাকবে বই থেকে, যেমন প্রথম গোলজি বডি পড়াইছে তার কাজ শিখবা, মাইটোকন্ড্রিয়া পড়াইতেছি তার কাজ শিখে ফেলবা, বুঝতে পেরেছো? তারপরে কি আছে প্লাস্টিক। প্লাস্টিকটা অনেক গুরুত্বপূর্ণ। তো প্লাস্টিক থেকে সচরাচর কি প্রশ্ন আসে সেটা হলো তোমার এমসিকিউতে, কোন প্লাস্টিকের মানে প্লাস্টিকের কাজটা বেশি আসে। প্লাস্টিকের প্রকারভেদ তো অনেক আছে, বিশেষ করে সঞ্চিত খাদ্যের উপর ভিত্তি করে। কি সঞ্চিত খাদ্যের উপর ভিত্তি করে প্লাস্টিকের প্রকারভেদ। প্লাস্টিকের প্রকারভেদ এক নাম্বার কি এলিউরোপ্লাস্ট, ইয়েলোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এখন জানতে হবে আমাদের কোন প্লাস্টিকটা কি। যেটা লিউকোপ্লাস্ট সেটা হলো বর্ণহীন। কি বর্ণহীন, যেমন মূল, কিছু মাটির নিচে যে যে অংশগুলো থাকে সেগুলো হলো লিউকোপ্লাস্ট, মানে বর্ণহীন। সরি সরি ভুল করে ফেলেছি, এটা এরকম না। এলিউরোপ্লাস্ট, ইলেউরোপ্লাস্ট আর হলো তোমার অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কি অ্যামাইলোপ্লাস্ট। আর রঞ্জক ধারণ ক্ষমতার ভিত্তিতে হলো গিয়া তিন প্রকার, একটা হলো ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট, সেটা দেখাচ্ছি। তো এখানে এলিউরোপ্লাস্ট কি করে, ইয়েলোপ্লাস্ট কি করে আর অ্যামাইলোপ্লাস্ট কি করে, এই তিনটার উদাহরণগুলো জানতে হবে। বুঝতে পেরেছো কি? ইয়েলোপ্লাস্ট করে হলো তেল ও চর্বি, চর্বিজাত খাদ্য সঞ্চয় করে। আর অ্যামাইলোপ্লাস্ট হলো গিয়া শ্বেতসার, শ্বেতসার বা স্টার্চ সঞ্চয় করে। আর এলিউরোপ্লাস্ট হলো প্রোটিন সঞ্চয় করে, প্রোটিন সঞ্চয় করে। এখান থেকে প্রশ্ন আছে যে প্রোটিন সঞ্চয় করে কোন প্লাস্টিক, সেটা হলো এলিউরোপ্লাস্ট। আবার এক সবাই চর্বি বা তেল সঞ্চয় করে কে ইলেউপ্লাস্ট, আর হলো শ্বেতসার বা স্টার্চ সঞ্চয় করে হলো অ্যামাইলোপ্লাস্ট। বুঝতে পেরেছো কি? যদি বুঝাও একটু কাইন্ডলি ইয়েস লিখো। এই তিনটা কথা কি বুঝতে পেরেছো কিনা? এই তিনটা কথা বুঝতে পেরেছো কিনা? কথা আচ্ছা বুঝতে পেরেছো কিনা একটু কাইন্ডলি ইয়েস লিখো, তাইলেই তো আমি বুঝতে পারতেছি যে তোমরা আছো ক্লাসে। আচ্ছা ঠিক আছে। তারপর হলো রঞ্জন ধারণ ক্ষমতার ভিত্তিতে আবার তিন প্রকার, সেটা কি কি? সেটা হলো লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। ওকে, এখন লিউকোপ্লাস্ট কি? লিউকোপ্লাস্ট হলো বর্ণহীন। কি বর্ণহীন। ক্রোমোপ্লাস্ট হলো
মানে বর্ণযুক্ত, বিশেষ করে যেমন কি ফুলের পাপড়ি রঙিন, এটা হলো ক্রোমো মানে হলো রঙিন, আর ক্লোরোপ্লাস্ট হলো সবুজ। আচ্ছা এখন একটা প্রশ্ন করি, বলো তো ঢাকা বন সাদা কেন? ঢাকা বন সাদা কেন এটা বলো। আমি সিক্সে যখন উঠি, 5-এ পরীক্ষা দিয়ে তো কাদির মোল্লা স্কুলে 6-এ অ্যাপ্লাইয়ের জন্য পরীক্ষা দিয়েছিলাম, সেখানে এই সাধারণ জ্ঞানটা আসছিল যে ঢাকা বন সাদা কেন, তখন পারিনি। কেউ কি জানো যে ঢাকা বন সাদা কেন? একটু কমেন্টে জানাও তো। ঢাকা বন সাদা কেন কেউ বলো। ঢাকা বন মানে কি, ধরো তুমি কোনো একটা ঘাসকে, সবুজ ঘাসকে, বন মানে তো ঘাস, এটা ধরে নিলাম, সবুজ ঘাসকে যদি তুমি কোনো কিছু দিয়ে ঢেকে দাও, ধরো একটা ইট দিয়ে চাপা দিয়ে দিলা, হ্যাঁ, কয়েকদিন পর দেখা যাবে কি এই সবুজ ঘাসটা সাদা হয়ে গেছে। হ্যাঁ, সাদা হয়ে গেছে। এর মধ্যে ঘটনাটা কি ঘটে, যখন ক্লোরোপ্লাস্ট ছিল সবুজ, তাই না, এটাকে যখন ঢেকে দেওয়া হতো সূর্যালোকের অনুপস্থিতিতে, কি হতো, এটা ক্লোরোপ্লাস্টটা লিউকোপ্লাস্টে পরিণত হয়ে যায়, যার ফলে এটার বর্ণটা চলে যায়, সেজন্য ঢাকা বন সাদা হয়। কিসের জন্য? সূর্যালোকের অনুপস্থিতিতে এই যে কি বললাম, ক্লোরোপ্লাস্টটা লিউকোপ্লাস্টে পরিণত হয়। আবার কিন্তু লিউকোপ্লাস্টও সূর্যালোকের উপস্থিতিতে অনেক সময় ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। বুঝতে পেরেছো কি কথা? যদি বুঝতে পারো একটু কাইন্ডলি ইয়েস লিখো। মজার না জিনিসটা, যে সূর্যালোকের উপস্থিতি অনুপস্থিতির জন্য বর্ণহীন হয়ে যায়, আবার বর্ণযুক্ত হয়। আর এখান থেকে প্রশ্ন আসে কিরকম, যে বলে যে ফুলের পাপড়ি এগুলো, এটা কোন ক্লোরোপ্লাস্ট, মানে কোন প্লাস্টিকের উদাহরণ, সেটা হলো ক্রোমোপ্লাস্ট। আর পাতা তো ক্লোরোপ্লাস্টের উদাহরণ। আর লিউকোপ্লাস্ট হলো, দেখবা মূল অনেক সময় মাটির বেশি গভীরের মূলগুলা অনেক সাদাটে হয় বা বর্ণহীন হয়। বুঝতে পেরেছো কি? বুঝতে পারলে একটু ইয়েস লিখো, আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। একটু ইয়েস লিখো ভাই। আচ্ছা এখন শিখবো আমরা ডিএনএ। হ্যাঁ, ডিএনএ এর পুনরূপ কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো ডিএনএ থেকে মূলত ডিএনএ স্ট্রাকচারটা আঁকতে বলে, আর রাসায়নিক ঘটনাটা ব্যাখ্যা করতে বলে। তো ডিএনএটা যদি আমরা আঁকাই, দেখো ইজিলি দুইটা কলম, যদি দুইটা পেন্সিল দিয়ে তুমি আঁকাইতে পারবা। একটা যদি হয় 3 প্রাইম, তাহলে এটার শেষ প্রান্তটা হবে 5 প্রাইম, তাহলে এটা হবে 3 প্রাইম, এটা হবে 5 প্রাইম। আচ্ছা তো ডিএনএ মূলত কি শুনছিলাম আমরা, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, মানে ডিএনএ এর মধ্যে একটা পেন্টোজ সুগার থাকবে। ডিএনএ এর মধ্যে একটা কি থাকবে, পেন্টোজ সুগার। তাছাড়া থাকবে একটা ফসফেট এবং আচ্ছা কেউ কি লাইভে আছে? আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে?
আচ্ছা, তো ডিএনএ এর ঘটনাটা মূলত এরকম। ডিএনএ কি? ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের পলিমার। হ্যাঁ, তো ডিএনএ কে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে পাবো কি? ডিএনএ কে আদ্র বিশ্লেষণ করলে আমরা পাবো একটা পেন্টোজ সুগার আর একটা ফসফেট। বা ডিএনএ কে আদ্র বিশ্লেষণ করলে মূলত প্রথম আমরা পাবো একটা নিউক্লিওটাইড আর হলো একটা ফসফেট। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, কি পাবো? নিউক্লিওটাইড আর হলো এই যে নাইট্রোজেন ঘটিত যে ক্ষারকগুলো আছে সেগুলো। নিউক্লিওটাইডকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে পাবো কি? নিউক্লিওসাইড আর নাইট্রোজেন ঘটিত ক্ষারক। কি কমেন্ট করতেছ না কেন ভাই? আমি তো বুঝতে পারতেছি না তোমরা ক্লাসে আসো কিনা। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি আমাকে জানাও, ইয়েস লিখো, তাহলে আমি বলতেছি কথাগুলো। একটা ডিএনএ কে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে পাবো কি? নাইট্রোজেন গঠিত ক্ষারক আর পাবো একটা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? নিউক্লিওসাইড আর হলো পেন্টোজ সুগার। হ্যাঁ, তো এই নাইট্রোজেন গঠিত ক্ষারকগুলো কি? এডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এগুলো না? আর ডিএনএ এর ক্ষেত্রে এডিনিন আর থায়ামিন একসাথে, এই যে এটা হলো এডিনিন, এটা হলো থায়ামিন, আর গুয়ানিনের সাথে সাইটোসিন হলো ত্রিবন্ধন, এডিনিনের সাথে থায়ামিন হলো দ্বিবন্ধন। মানে আমি তুমি হলো দ্বিবন্ধন, আর গুয়ানিন, আর এটা মনে রাখা যায় গরু আর ছাগল হলো ত্রিবন্ধন। আর এই বন্ধনগুলো কিন্তু হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, তুমি কি বললাম? এডিনিন আর থায়ামিন দ্বিবন্ধন, এই দুইটা বন্ধন যে সেটা কিন্তু হাইড্রোজেন বন্ধন, এটা মনে রাখতে হবে। তাহলে আর গরু ছাগল মানে গুয়ানিন আর সাইটোসিন হলো ত্রিবন্ধন। আরএনএ এর ক্ষেত্রে একটা পার্থক্য হলো আরএনএ এর মধ্যে কি থাকে না বলতে পারবা কি? আরএনএ এর মধ্যে থাকে ইউরাসিল। কোনটা না থেকে ইউরাসিল থাকে বলো তো? থায়ামিনে থেকে। হ্যাঁ, যদি ডিএনএ এর গঠন চিত্র আঁকতে বলে এটা হলো ভৌত গঠন আঁকাই, বা যেটা 3 প্রাইম অঞ্চল সেটার নিচেটা হবে 5 প্রাইম, আর যেটা 5 প্রাইম সেটা হবে 3 প্রাইম। তো রাসায়নিক গঠনটা কি বুঝতে পেরেছো? রাসায়নিক গঠনটা এগুলো হলো পেন্টোজ সুগার। তো এখান থেকে কিভাবে পড়বা? বেশিরভাগ ক্ষেত্রে ডিএনএ এর গঠন আসে, আর ডিএনএ এর যে বই থেকে বৈশিষ্ট্য, ডিএনএ এর ভৌত গঠনটা বই থেকে পড়ে নিলা। ওকে, তাহলে এই অধ্যায় থেকে আরেকটা টপিক আছে, সেটা হলো ডিএনএ এর অনুলিপন। সেটা তোমরা নিজ দায়িত্বে পড়ে নেবে। তারপর হলো কোষ বিভাজন চ্যাপ্টার। তাহলে সেখান থেকে কি কি পড়তে হবে সেই টাইপগুলো আমি এগিয়ে লিখে দিচ্ছি। সেটা হলো কোষ চক্র, মিওসিস, মিওসিসের প্যাকাইটিন, মাইটোসিস, মাইটোসিসের অ্যানাফেজ, ক্রসিং ওভার। কোনটা কত সালে আসছে দেখো? ডিও 19, সিও 19, ঢাকা বোর্ড 19, কুমিল্লা চিটাগং বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19, কসমো দিনাজপুর 19, দিনাজপুর বোর্ড 19, ঢাকায় 96, কুমিল্লা বোর্ড 19, 96, 19, রাজশাহী 17, রাজশাহী বোর্ড 17,
দেখো কোষ বিভাজন চ্যাপ্টার থেকে মূলত আর কোষ চক্র থেকে এমসিকিউ বেশিরভাগ আসে। হ্যাঁ, যশোর বোর্ড 17তে একটা কোশ্চেন আসছিল এই কোষ চক্র থেকে। আচ্ছা, এখানে কি বললাম, মাইটোসিসের যে ধাপগুলো আছে সেগুলো তো পারবাই, তার মধ্যে বিশেষ করে গুরুত্ব দিবা কোনটা, প্যাকাইটিনটার মধ্যে, সরি এটা মায়োসিস, মিয়োসিসের প্যাকাইটিনের মধ্যে। আর মাইটোসিস তো সবগুলো পারবে, তার মধ্যে গুরুত্ব দিবা তোমরা অ্যানাফেজ ধাপের মধ্যে, আর ক্রসিং ওভার তো ডিটেইলস পড়বাই। আর কোষ চক্র থেকে মানে প্রশ্ন তোমার প্রায় কম হয়, কিন্তু গত যশোর বোর্ড, গত 17 সালে যশোর বোর্ডে একটা প্রশ্ন আসছিল একটু ক্রিটিক্যাল টাইপের, সেই প্রশ্নটা আমরা একটু দেখি কি আসছিল। আচ্ছা, আগে টাইপগুলো লিখে নিই। এটা তো কোষ বিভাজন চলে গেল। তারপরে আছে কি, তারপরে অধ্যায়টা হলো তোমার টিস্যু কালচার। ওইখান থেকে টিস্যু কালচার যেটা আছে কি, টিস্যু কালচার কালচার আর আছে একটা টপিক, আর একটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিকের মধ্যে ইনসুলিনস, তারপরে হলো ইনসুলিনস, রিকম্বিনেট ডিএনএ, তারপরে হলো প্লাজমিড। এই অধ্যায় থেকে এই টপিকগুলো গুরুত্ব সহকারে পড়বা। কোনটা, টিস্যু কালচার পড়বা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে ইনসুলিনস তৈরি, রিকম্বিনেট ডিএনএ, আর প্লাজমিড কত প্রকার, প্লাজমিডের বৈশিষ্ট্য, এগুলো পড়বা। বুঝতে পেরেছো? তো আগে টাইপগুলো লিখে দিলাম। এখন আমরা কোষ বিভাজনের ওই টাইপটা দেখি, কোশ্চেনটা কি আসছিল যশোর বোর্ড 17তে। এরকম একটা ধাপ ছিল। MON কি এবং তাদের প্রক্রিয়া ব্যাখ্যা করো। এটা যশোর বোর্ড আসছিল, যশোর বোর্ডে 17 সালে আসছিল। জাস্ট চিত্রটা এটা ছিল, কোশ্চেনটা এটা ছিল। এখন এই এম কি, এন কি, কে কে বলতে পারবে একটু কাইন্ডলি বলো তো, এম আর এন কি? না ভাই, শুধু 17, 18, 19 তোমরা বিগত অন্তত 5 থেকে 6 বছর করো। 10 বছর করতে পারলে তো ভালো, 5 থেকে 6 বছর করবা। আমি রিসেন্টের গুলো নিয়ে আলোচনা করতেছি, যেগুলো থেকে প্রশ্ন হইতে পারে। রিসেন্ট ধরো তোমরা মিনিমাম 15 পর্যন্ত করবা। বুঝতে পেরেছো কি? আচ্ছা দেখো, আমরা কোষ চক্রের মধ্যে কি পড়েছিলাম? কোষ চক্রের মধ্যে সবচেয়ে যেটা বড় ধাপ, সেটাকে কি বলা হতো? এস না? একটা তো ছিল G1, একটা ছিল G2, আর একটা ছিল এস। G1 এর সময় কত? G1 এর সময় কত, কেউ কি কমেন্টে বলতে পারবা G1 এর সময় কত ছিল? একটু কাইন্ডলি কমেন্ট করে বলো তো।
জি ভাইয়া, বাকিগুলো নাই বলতে বাকিগুলো এইগুলো থেকে আসছে। তুমি মূলত টেস্ট পেপার মধ্যে যতটা সার আছে সেগুলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পেরেছো? হামিম হোসেন শুভ, টেস্ট পেপারে যেগুলো আছে সেই টাইপগুলো যদি করো আর তারপর এই টাইপ অনুযায়ী পড়ো তাইলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা বলো তো G1 এর সময় কত, S এর সময় কত আর G2 এর সময় কত? G1 হলো 30 থেকে 40, S হলো কত 30 থেকে 50, যেটুকু 10 থেকে 20। কে কি লেখছো যে সময় কোনটার কত? আচ্ছা ঠিক আছে, এখন বলো তো এই যে কোষ চক্র দিয়ে কি বোঝা যায়? একটা কোষ, একটা স্টেজ, এই ইন্টারফেস, এইটুকুকে বলা হয় ইন্টারফেস স্তর। কোনটা কোনটা? G1 S আর G2। তারপরেরটা হলো তোমার বিভাজন স্তর। হ্যাঁ, তো কোষ চক্রের এই ইন্টারফেস স্তরটা পার হওয়ার পরে তো একটা কোষ বিভাজিত হয়, তাই না? সেক্ষেত্রে তাদের সিকোয়েন্সটা কি বলতো? প্রথমে কি হবে? G1 হবে, তারপরে হবে G2, তারপরে G1, তারপরে হবে S, তারপরে হবে G2, তাই না? সিকোয়েন্সটা এরকম না? G1S G2। এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, G1 এর সময়টা কত? 30 থেকে কত 40, S এর হলো 40 থেকে 50, 30 থেকে 50, আর G2 এর হলো 10 থেকে 20। এই এরিয়াগুলো দ্বারা কি তার সময় বুঝাইতেছে না ভাই? এই যে এটা দেখো কত বড় নাই এই অংশটা, এটা তো 30 থেকে 50। তারপরে এই দুইটার মধ্যে কনফিউশন, কোনটা G1 হবে আর কোনটা G2 হবে? কেউ কি বলতে পারবা এটা কি হবে আর এটা কি হবে? যেটা বড় সেটা কি G1 হবে না? এই G1, আর যেটা ছোট, যেটা সময় কম, এটা হবে G2। বুঝতে পেরেছো কি? দেখো তুমি কিন্তু এই জিনিসটা এভাবে কল্পনা করতে পারতা, এটাকে G1 ধরবা, তারপর এটা S হবে, এটা G2 ধরবে, তাহলে এটা হবে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তাই না? অ্যানাফেজ, টেলোফেজ হবে। আর এদিক থেকে যদি চিন্তা করো, আসলে কিন্তু G1 এটা যদি এই জিনিসটা ধরাই মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা যদি তুমি G1 ধরতা, G1 S G2, তাহলে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ তো উল্টা, এটা তো G1, এটা S, এটা G2, তাহলে এটা হলো প্রোফেজ, এটা হলো প্রোমেটাফেজ, তাহলে N কি প্রোমেটাফেজ আর N হলো প্রোফেজ। এই জিনিসটা কি বুঝতে পেরেছো? কোনটা প্রোফেজ আর কোনটা প্রোমেটাফেজ বের করার পদ্ধতিটা? যেটা G1 সেটা হবে বড়, সেক্ষেত্রে এটা তো যেহেতু বড় ঘর তাই এটা হবে G1, S তো বড় জানি, আর G2 হবে ছোট। সিকোয়েন্স কি G1 হবে আগে, তারপর হবে S, তারপর হবে G2। সেক্ষেত্রে বলছে তো M আর N, যদি আমরা উল্টা ধরতাম তাহলে এটা টেলোফেজ অ্যানাফেজ হয়ে যেত, কিন্তু সঠিকটা হলো এটা হবে প্রোফেজ, পরেরটা হবে প্রোমেটাফেজ। এই যে এইটুকু যদি কনসেপ্টটা তোমাদের না থাকে তাহলে কিন্তু এই সিকিউরিটি পরীক্ষার হলে ভুল করে আসার সম্ভাবনা ছিল। বুঝতে কি পেরেছো? বুঝলে ভাই একটু কাইন্ডলি কমেন্টে ইয়েস লিখো তো। তাহলে এই যে এই ধাপগুলোর বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে শিখে নিবা, তাহলেই হবে। আচ্ছা, ক্লাসের আজকে কি দুর্যোগের কারণে এত মানুষ কম? বুঝতে পারলাম না, যে বৃষ্টি হয়েছে সেজন্য বা আবহাওয়া খারাপ? আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে যে এই জিনিসটা বুঝতে পেরেছো কোনটা প্রফেসর কোনটা প্রোমেটাফেজ? কমেন্ট করো ভাই। আচ্ছা, আজকে তো উপস্থিতি নেই, আর যেই টাইপগুলো বলেছি অন্তত ওই টাইপগুলো ভালো করে পড়ে যেও, তাইলে ইনশাআল্লাহ ভালো একটা কিছু হবে পরীক্ষার মধ্যে। আর যারা যারা আমাদের প্রিসাইজ মেন্টরশিপে এডমিশন, আমাদের তো প্রিসাইজ 22-এর জন্য এডমিশন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোমরা যারা যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো। তোমরা যদি ভর্তি হতে, আমরা কি কি ফ্রি পাচ্ছ দেখো। গাইডলাইন,
গাইডলাইন 0 to 1 ফ্রি, মেন্টরশিপ ফ্রি পাচ্ছ। এবং 3 নম্বরে কি এইচএসসি 22 এর যে সাজেশন প্রোগ্রাম যেটা হচ্ছে সেটা ফ্রি পাচ্ছ। বুঝতে পেরেছো? যদি তোমরা আমাদের এডমিশন প্রোগ্রামে ভর্তি হয়ে যাও এই জিনিসগুলো ফ্রি পেয়ে যাবা। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাক। হয়তো বৃষ্টির কারণে অনেকে উপস্থিত হতে পারে নাই, মানুষ নেই, আজকে ক্লাস আর লেন্দি করলাম না। তো যে টাইমিং অন্তত একটা চ্যাপ্টার মোটামুটি ভালো করে ডান করেছি, আর এগুলার তো টাইপগুলো লিখে দিয়েছি, এই টাইপগুলো পড়ে যাবা, তাহলে ভালো কিছু হবে। ওকে ভাই, তাহলে সকালে ভালো থাকো। আসসালামু আলাইকুম।